ফাইনালি আমরা আলিপুর জেলে চলে এসেছি। এবারে আলিপুর জেলটাকে পুরো ভালোভাবে এক্সপ্লোর করে ভিডিও করে সবটা দেখা যাক। তো ভিডিও দেখতে গেলে আলিপুর জেলটাকে আমাদের সাথে দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, আমাদের সাথে আরো একটা কিউট লিটল ওয়ান এসছে, দাঁড়ান দেখা। আমরা ওই পারে গাড়ি থেকে নেমেছিলাম এবং ক্রস করে নিলাম, এই ফুটে চলে এলাম। আর এই ফুট ধরেই, ঠিক এই রাস্তা ধরেই আমরা প্রবেশ করছি আলিপুর জেল মিউজিয়ামে। আর এটি কিন্তু প্রতিদিন খোলা থাকে সোমবার বাদে। আর এটি সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। সন্ধ্যে 6টার পর থেকে কিন্তু এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো আপনারা যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তো সেটা, এখন যেহেতু গরমটা হালকা হালকা পড়ে গেছে তাই জন্য আমরা একটু মানে বেলার দিকে শেষের দিকেই এসেছি যাতে গরমটা তাপটা কম লাগে। তো আপনারা যখন আসবেন অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, কেননা পুরোটা এক্সপ্লোর করতে অনেকটাই সময় লেগে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই চলে এসেছি। এই যে সেই ডিরেকশনগুলো দেওয়াই আছে কোথায় কারা কি থাকতো। তো যাওয়া যাক। একদম ফার্স্টেই আছে হচ্ছে গ্যালন্স, তারপরে নেহেরু সেল, নেতাজি সেল, তারপরে চিত্তরঞ্জন দাস সেল, এই সবগুলো সবই দেওয়া আছে। আমরা এগুলো দেখতে যাচ্ছি, চলুন। এই যে এটা হচ্ছে ফাঁসির সেল, মানে গ্যালন। এই যে আমরা এবারে ঢুকছি হচ্ছে গ্যালনে। আমি সুদীপা কলকাতার নতুন একটি ভিজিট পয়েন্ট ভিজিট করব এবং তার ভিডিও তুলে ধরবো আপনাদের সামনে। তার জন্য কিন্তু আমার ভিডিওতে চোখ রাখতে হবে। যারা কলকাতাবাসীরা এখন এই পয়েন্টটি ভিজিট করে উঠতে পারেননি বা আসবেন বলে মনে করেছেন, বা যারা অসুস্থতা বা বয়স্ক তারা আসতে পারেননি, বা কলকাতার বাইরে যারা থাকেন তারাও এখন অবধি এসে উঠতে পারেনি, তাদের জন্য এই ভিডিওটা আশা করছি অনেকটা কার্যকরী হবে। কখন প্রবেশ করবেন বা কত প্রবেশ মূল্য, কিভাবে আসবেন, সম্পূর্ণ থাকবে তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার জন্য কিন্তু ভিডিওটায় পুরোটাই চোখ রাখুন। এখন আমি প্রবেশ করছি আলিপুর জেলে। তো এখন আমি যে কক্ষের ভিতরে প্রবেশ করছি সেখানে জেলারদেরকে ফাঁসি দেওয়ার পর এখানে পোস্টমর্টম করা হতো। এখানে আগে অনেক স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার উদ্দেশ্যে তাদেরকে প্রাণ দিতে হয়েছিল, যার জন্য এখনও আমরা অনেক ভালোভাবে রয়েছি, বেঁচে আছি এই স্বাধীনতা সংগ্রামীদের জন্য। এরপর আপনাদেরকে সেই ফাঁসির মঞ্চ দেখাবো যেখানে স্বাধীনতা সংগ্রামীদের প্রাণ দিতে হয়েছিল। তো এখন আমি সেই ফাঁসির মঞ্চের সামনেই রয়েছি আর এখানে সমস্ত ইতিহাস তুলে ধরবো আপনাদের কাছে। এখানে কিন্তু অনেক হিস্ট্রি তাদের রয়েছে, আর কোন সেলে কারা থাকতেন সেটাও কিন্তু রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো এরপর আমি ভিতরের দিকে প্রবেশ করছি। সোমবার বাদে সন্ধ্যে 6টা অবধি কিন্তু এই আলিপুর জেল খোলা থাকে। আপনারা কিন্তু এখানে প্রবেশ করতে গেলে এখানে প্রবেশ মূল্য কিন্তু 30 টাকা। আর এখানে যদি আপনারা সন্ধেবেলা সন্ধ্যে 6টার পর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পারেন তার কিন্তু প্রবেশ মূল্য 100 টাকা। তো এখন আমি এই পুরো জেলটাকে আপনাদের কাছে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে এই বোর্ডগুলো যে রয়েছে এখানে কিন্তু তাদের সম্পর্কে সমস্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। রাসবিহারী বসু, ময়না কুমারী, আব্দুল কালাম আজাদ, কলমনাথ তিওয়ারি, অরুণ আসাফ আলী, অরবিন্দ ঘোষ, তাছাড়াও ক্ষুদিরাম বসু সহ কিন্তু আরও অনেক স্বাধীনতা সংগ্রামীকে এখানে প্রাণ হারাতে হয়েছিল। আমি এখন প্রবেশ করছি যার সেলের সামনে, তিনি হলেন দীনেশ গুপ্ত, যাদেরকে এক কথায় বলা হতো বিনয় বাদল দীনেশ। সেই দীনেশচন্দ্র গুপ্ত সেলের সামনে আমি প্রবেশ করছি, যিনি ছিলেন একজন বাঙালি বিপ্লবী। তিনি 1930 সালে কলকাতার বেঙ্গল প্রেসিডেন্সিতে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন, আর তার মূর্তিও এখানে রয়েছে। তো এই হচ্ছে সেই দীনেশ গুপ্তর সেল যেখানে তাকে রাখা হয়েছিল এবং তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই হচ্ছে তার মূর্তি। দীনেশচন্দ্র দাশগুপ্তর সেল দেখার পর তার ঠিক উল্টো দিকেই রয়েছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাসের কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্তর কক্ষ, এবং এই সেলগুলো এবার পরপর রয়েছে, সেগুলো এবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সেলগুলো প্রত্যেকটি বাইরে থেকে লক করা, মানে জেলাররা যদি চায় ভিতর থেকে খুলবে তার কোনো রকম অপশন নেই, বাইরে থেকে লক করা। কিন্তু তাছাড়াও কিন্তু জেলাররা জেল কেটে কিন্তু পালিয়ে যেত এবং জেলগুলো এমনই করা যে পাশের কক্ষে কী রয়েছে তাকে দেখা যাবে না, মানে কতটা চওড়া পাঁচিল দেওয়া, মানে পাশের কক্ষের জনকে মানে যে থাকবে তাকে যে কিছু কথা বলবে বা কোনো আওয়াজ কিন্তু এসে পৌঁছবে না। আর এই পাশে জেলে যে কে কী করছে সেটা কিন্তু কোনোভাবেই দেখা যাবে না। তাদের জীবনটা কতটা কষ্টকর ছিল, কতটা প্যাথেটিক ছিল এখান থেকেই বোঝা যাচ্ছে। আর ওই দিকে রয়েছে দেখুন, ভিতরেই কিন্তু তাদেরকে বাথরুম করতে হতো, তো টয়লেটের ব্যবস্থা ভিতরেই রয়েছে, বাইরে যাওয়ার কোনো রকমই অবস্থা ছিল না। এই হচ্ছে বিধানচন্দ্র রায়ের কক্ষ এবং তার মূর্তি রয়েছে, তার প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমি। তো তাদের জীবনটা দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্টকর, এবং তার জন্মসাল এবং তার নিচে তার মৃত্যুসাল কিন্তু লেখা রয়েছে। এরপর আমি চলে যাচ্ছি পরের কক্ষ আপনাদেরকে দেখাতে। এখানে এসে না ফটো তুলতে আর ইচ্ছে, আমি অনেক উঁচু, ব্যথা হয়ে যাবে, তুই উঠতে দিদি যাচ্ছে, দিদি বড় হয়ে গেছে তাই দিদি যাচ্ছে। মা তাও ধরে রাখো সাইড গুলোর জন্য। সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম, আর ওপরেই রয়েছে নেতাজি সেল। নেতাজিকে এই ওপরেই রাখা হতো। আমি দেখাচ্ছি কোনটা নেতাজি সেল। এই সেলটা না, ঠিক এর পাশেই যে সেলটা রয়েছে সেটা হলো নেতাজি সেল। আর বাইরে নাম লেখাও রয়েছে এবং নেতাজির মূর্তিও রয়েছে। আমি আর তার ব্যাপারে এখানে এই যে বোর্ড টাঙানো রয়েছে নেতাজির ব্যাপারে, কিন্তু এখানে অনেক কিছু তথ্য রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কিন্তু নেতাজি বেশ উল্লেখযোগ্য নেতা নামে পরিচিত সকলের কাছে। 23শে জানুয়ারি 1897 সালে তার জন্ম হয়। মৃত্যুর তারিখ কিন্তু এখনও সঠিকভাবে জানা যায়নি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় নেতা, যিনি সংগ্রামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন। নেতাজি নামে সমধিক পরিচিত সুভাষচন্দ্র বসু পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন, কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত, কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা এবং বিরুদ্ধ মত প্রকাশ করার জন্য তাকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেলের পাশেই যে সেলটি রয়েছে সেটা কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেল। তিনি কিন্তু 5ই নভেম্বর 1870 সালে জন্মগ্রহণ করেন। 16ই জুন 1925 সালে তার মৃত্যু ঘটে। তিনি একজন বাঙালি আইনজীবী, রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী, কবি ও লেখক। আমরা অনেকটা কভার করেছি, এখনো অনেকটা বাকি, তো পুরোটা কভার করতে গেলে অনেকটাই সময় লাগবে। তো সেই জন্য আমি সাজেস্ট করবো যে অনেকটা সময় হাতে নিয়ে আসুন, নাহলে পুরোটা কমপ্লিট করা সম্ভব হবে না। তো দেখি আমাদের এটা পুরোটা কমপ্লিট করতে কতটা সময় লাগে। আশা করছি সন্ধে হয়ে যাবে। চল। আর এইখানে এসে সত্যি কথা বলতে একটা আলাদাই অনুভূতি। তো এই এই এনভায়রনমেন্টের ফিলিংসটাই, এই সবটাই, এই পরিবেশটা সত্যি জাস্ট আলাদা ফিলিংস। তো এইগুলোকে ফিল করার জন্য মানে এই যে তথ্যগুলো জানার জন্য তো অতি অবশ্যই আসা উচিত। করছি নেহেরু কক্ষ। নেহেরু কক্ষটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো, তো চলুন যাওয়া যাক। চলো। তুমি চিপটে যাবে, এদিকে এসো। এখন আমরা প্রবেশ করছি নেহেরু কক্ষ। নেহেরু কক্ষটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই সেলটা কিন্তু নেহেরু কক্ষ, এবং জওহরলাল নেহেরু তিনি জন্মগ্রহণ করেছিলেন 14ই নভেম্বর 1889 সালে এবং তার মৃত্যু ঘটে 27শে মে 1964 সালে। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা আন্দোলনের একজন প্রভাবশালী নেতা। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং 1929 সালে সভাপতিতে তিনি নির্বাচিত হন।
করতে পারবে? করে দাও, করে দাও। হ্যাঁ হ্যাঁ এই রুমটায় কিছু স্বাধীনতা সংগ্রামীদের ফটো দেওয়া ছিল এবং তাদের সম্পর্কে কিছু লেখা ছিল। এবার এই রুমটা দেখে আমরা এখন বেরিয়ে যাব, আরেকটা রুমের দিকে যাচ্ছি। এখানে যে পরপর যে কক্ষগুলো রয়েছে, এখানে বিভিন্ন রকম রাইফেল রয়েছে, তার নাম লেখা, কত সালে এটা তৈরি হয়েছে সে সম্পর্কে লেখা রয়েছে এবং রাইফেলগুলোর ব্যাপারে অনেক কিছু হিস্ট্রি লেখা রয়েছে। আর এখানে অনেক রকম বোম, বারুদ, আরও অনেক কিছুর ব্যাপারে রয়েছে লেখা। আর পুরোনোকার দিনের যে রাইফেল, বোম, সমস্ত কিছু কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। এরপর আমি ভিতরে ঢুকে আপনাদেরকে কিন্তু সেটা তুলে ধরছি আপনাদের সামনে। এরপর আমরা যেখানে প্রবেশ করছি সেখানে তার ভিতরে কিন্তু পুরো আলিপুর জেল মিউজিয়ামটার পুরো জেলের নকশা দেওয়া রয়েছে।
যে কোন দিক থেকে প্রবেশ করতে পারেন। আর পুরো মানচিত্রটাই কিন্তু ভিতরে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু এটা দেখে আসতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে, তার জন্য এই মানচিত্রটা করা রয়েছে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা যেই গেট দিয়ে প্রবেশ করছি, এখানে বিভিন্ন জেলারদের এবং এখানকার পুলিশদের মূর্তি করা রয়েছে। আর এখানে জেলাররা যে কীভাবে জীবনযাপন করতো সেটা কিন্তু তাদেরই যে মূর্তি তৈরি করা রয়েছে তার মাধ্যমে বোঝানো হচ্ছে। এখানে কিন্তু আগে জেলারদেরকে বিভিন্ন রকম কাজ করতে হতো, যেহেতু এটা সংশোধনাগার তাই কিন্তু তাদেরকে এমনি খেতে দেওয়া হতো না। তাদেরকে কিন্তু খেতে দেওয়ার জন্য বিভিন্ন রকম কাজ করানো হতো, যেরকম তাঁত বোনানো হতো, তাছাড়াও কিন্তু সুতো গোটানো হতো, তাছাড়াও এখানে বিভিন্ন রকম কাজ করতে হতো। তাদেরকে রান্না করে খেতে হতো, শাড়ি বুনতে হতো তাদেরকে। তাছাড়া এখানে যে সমস্ত সামগ্রিক কাজ রয়েছে সবটাই তাদেরকে করা হতো। এই মূর্তির মাধ্যমে বোঝানো হয়েছে যে তাদেরকে এই কাজ করতে হতো এবং তারপরে কিন্তু তাদেরকে খাদ্য দেওয়া হতো, নইলে কিন্তু বিনামূল্যে বা বিনা পরিশ্রমে কিন্তু তাদেরকে খেতে দেওয়া হতো না। যেহেতু সংশোধনাগার তাই কিন্তু তাদেরকে সংশোধন করার জন্যই কিন্তু এই সমস্ত কাজ তাদেরকে করতে দেওয়া হতো। আমরা আলিপুর জেলটা দেখলাম, মানে তাও এখন আমরা ফুল কভার করে উঠতে পারিনি, তো যতটা কভার করে উঠতে পেরেছি আমরা সবটাই শো করার চেষ্টা করেছি। আর এখানে যে শোগুলো হয় সেই শোটা, একটা শো হচ্ছে 6:30 থেকে 6:10 থেকে 6:10 7:10, আর একটা হচ্ছে 7:30 থেকে 8:10। তো আপনারা যখন আসবেন টাইম নিয়ে আসবেন, এমন টাইমে আসবেন যাতে শোটা আপনারা দেখতে পান। আর 110 টাকা করে টিকিট পার হেড। তো আমাদের ওখানে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি 3টে ল্যাঙ্গুয়েজেই শোটা দেখা যেতে পারবে। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আলিপুর জেলের আজকে আমাদের মিউজিয়ামে আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ বাই। টাটা।